সত্যি কথা বলি অমৃতা, তোমার থেকে ঠিক কিরকম সাহায্য চাই আমি সেটা নিজেই জানি না এই কেসটায়। আমার শুধু মিথ্যের জালটাকে ছিঁড়ে ব্রেক থ্রু করতে হবে। আপনি ঠিকই বলছেন। এতদিনের ইনভেস্টিগেশন দেখে এটাই মনে হচ্ছে যে কেউ আপনাকে ক্লু দিয়ে যাচ্ছে যাতে আপনি সে পথেই হাঁটেন। কেউ আপনাকে বোকা বানাচ্ছে, আপনাকে সেই রাস্তাতেই নিয়ে যাচ্ছে। রাস্তা আপনার জন্য ও তৈরি করেছে। আমি বুঝতে পেরেছি অমৃতা। ফ্র্যাঙ্কলি বলতে গেলে কেউ আপনার সাথে সাইকোলজিক্যাল গেম খেলছে, আপনাকে দিশাহীন করতে চাইছে। আর সে এই গেমে অনেকটাই এগিয়ে, ইন্সপেক্টর। অবশ্যই সে এখন এগিয়ে রয়েছে, কিন্তু আমায় কি করতে হবে যাতে আমি এই ষড়যন্ত্রের গোড়ায় পৌঁছতে পারি? আমি যে কোনো মূল্যে সত্যিটা জানতে চাই। ষড়যন্ত্রের গন্ধ কেসটার প্রথমেই পাওয়া গিয়েছিল যখন লাশটা পোস্টমর্টম টেবলে পৌঁছেছিল। পোস্টমর্টম ডক্টর অশ্বিন গুপ্ত আমার চোখে চোখ রেখে কথা বলছিলেন না। ওনার হাবভাবে মনে হচ্ছিল যে উনি কিছু একটা গোপন করছেন। কোনো গাড়ি ছিল, অথবা বড় গাড়িও হতে পারে। বাইকটাকে পেছন থেকে ধাক্কা মেরেছে, বাইকটা স্কিড করে গেছে আর পড়ে গিয়ে এই চোট লেগেছে। এই মাথায় খুব বেশি লেগেছে। ডক্টর, আপনি নিশ্চিত যে কোনো গড়বড় হয়নি? কোনো গন্ডগোল নেই? না না, তেমন কিছু হয়নি। এটা জিজ্ঞেস করছেন কেন? ডক্টর, এই গলার দাগটা না মানে? না না, আমি বলতে চাইছি কোনো গড়বড় নেই। এটা হিট অ্যান্ড রানের কেসে। ওর রক্তে প্রচুর পরিমাণে অ্যালকোহল পাওয়া গেছে। ভিকটিম খুব বেশি মদ খেয়ে ফেলেছিল, তাই অ্যাক্সিডেন্ট করেছে। ডক্টর, আপনি একটা ডিটেল এক্সামিনেশন করতে পারবেন না যদি সেকেন্ড পোস্টমর্টমের দরকার পড়ে? আমার মনে হয় না তার দরকার আছে। কিন্তু আমার মনে হচ্ছে দরকার আছে ডক্টর। এই যে গলায় দাগটা রয়েছে, এটাই হয়তো মৃত্যুর আসল কারণ, আর অ্যাক্সিডেন্টটা শুধু লোকের চোখে ধুলো দেওয়ার জন্যে। ভিকটিমের নাম বিকাশ চৌধুরী। জগনপুর আর পেত্রার মাঝামাঝি একটা কলা বাগানে এর লাশটা পাওয়া যায়। ক্ষেতের মালিক মহেন্দ্র লাশটা দেখতে পায় আর আমাদের খবর দেয়। বিকাশ, প্লিজ বিকাশ, ওঠো না তুমি, ওঠো না বিকাশ। আরে ওঠো না বিকাশ, ওঠো না বিকাশ। বিকাশ, চোখ খোলো, কি হয়েছে তোমার? বিকাশ প্লিজ, গেট আপ বিকাশ। বিকাশ, চোখ খোলো। ইনি মারা গেছেন। না, এরম বলবেন না। আমার বিকাশ মরে যেতে পারে না। বিকাশ, বিকাশ ওঠো। স্যার, সকাল সকাল আমি এসে ক্ষেতটা একবার ঘুরে দেখছিলাম, একে দেখতে পাই। প্রথমে তো ভাবলাম কেউ মত্তাত খেয়ে পড়ে আছে বোধহয়, কিন্তু সামনে যখন গেলাম তখন দেখলাম আরে এ তো বিকাশ চৌধুরী। আমি সঙ্গে সঙ্গে এই কৃষ্ণকে ফোন করলাম। আর স্যার, আমি সঙ্গে সঙ্গে বিকাশদার বাড়িতে গেলাম আর সরিতা দেবীকে খবরটা দিলাম। বিকাশ, বিকাশ। স্যার, ও বিকাশ চৌধুরী জগনপুরের একজন নামকরা লোক। সিমেন্টের রমরমা ব্যবসা ছিল। আমার মনে হচ্ছে এটা একটা মার্ডার কেস। হ্যাঁ স্যার, বিকাশের গলায় গলা টেপার দাগ আছে, পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু পোস্টমর্টম ডক্টর অশ্বিন গুপ্তা এটা স্বীকার করছেন না। আমার মনে হয় ডক্টর মিথ্যে কথা বলছেন, এটা অ্যাক্সিডেন্টের কেস। ভিকটিমের স্ত্রী সরিতা কি বলছে? খুব আঘাত পেয়েছে স্যার, নন্দিনী কথা বলছে। ও বেঁচে আছে, বেঁচে আছে তো? না সরিতা দেবী, উনি বেঁচে নেই। আপনি বলুন তো কাল কি হয়েছিল? বিকাশবাবু কোথায় গিয়েছিলেন? ও টিভি দেখছিল আর আমি খাবার বাড়ছিলাম। এর মধ্যে যা কিছু পাবে না তুমি নিয়ে এসো। এই নাও। আপনি আমার টিফিন বক্স থেকে কিছু খেতে পারেন যদি আপনি কিছু মনে না করেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আর প্লিজ তুমি অর্জুনকে কিচ্ছু বলো না, প্লিজ। ও এইসব ব্যাপারে কিচ্ছু জানে না। তুমি বিকাশ, করো, এই টাকাটা রাখো, পরে আমি তোমার থেকে নিয়ে নেব। বিকাশ, প্লিজ তুমি অর্জুনকে কিছু বলো না, প্লিজ। আমি আসছি একটু পরে, তোমরা খাবার খেয়ে নিও। খেতে বসে যেও না আবার। সরিতা তোমাকে কতবার বলেছি বাইরে বেরোনোর সময় পিছু ডাকবে না, মুড খারাপ হয়ে যায়। তারপর মা আর আমি খাবার খেয়ে নিলাম। আমি 10:30 পর্যন্ত ওর জন্য অপেক্ষা করলাম।
আর তারপর ফোন করলাম ওকে। এগারোটার সময় আবার ফোন করলাম, তখনও ফোন তুললো না। আর 11:30টার সময় ওর ফোনটা বন্ধ পেলাম। সুইচ অফ। হ্যাঁ, তারপর আমি আমার ভাসুর আর ওনার ছেলে কুন্দনকেও ফোন করলাম। রিং হয়ে গেল, কিন্তু কেউ আমার ফোনটা তুললো না। আমার মনে হলো হয়তো বেশি খেয়েছে, তাই ওদের বাড়িতেই থেকে গেছে। সেই জন্য আজ সকালে যখন দরজায় বেল বাজলো, তো আমার মনে হলো বিকাশ এসেছে। সরিতা দেবী, কি হয়েছে কৃষ্ণ? ওই মহেন্দ্রদার ফোন এসেছিল, বলছিল কলা বাগানে বিকাশদা পড়ে রয়েছে। ও ঠিক আছে তো? জানি না গো বৌদি, মহেন্দ্রদা আমাকে বললো যে ওনার লাশটা পড়ে রয়েছে। মনে হয় ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে। এই জ্ঞানীটাকে? জ্ঞানী চৌধুরী, বিকাশের খুড়তো বড়দাদা। এই জগনপুরেই থাকে? আগে কোথায় বসে খাচ্ছিলেন জ্ঞানীবাবু? আর খাওয়ার পর আপনি আর আপনার ছেলে কুন্দন তো বাড়িতে ফিরল, কিন্তু বিকাশ ফিরল না। সরিতার কি মাথা খারাপ হয়ে গিয়েছে নাকি? কালকে সারা রাত বাবা আর আমি বাড়িতেই ছিলাম। এই উত্তর ছাড়া অন্য কোনো উত্তর আমরা আশা করিও নি। আপনি কি আশা করেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। কালকে রাত্রিরে আমি বিকাশদের বাড়িতে যাইনি, তাই যে উত্তরটা আমি আপনাকে দিয়েছি সেটাই সত্যি। কিন্তু আমরা আগে থেকেই জানতাম যে ওরা এরকম কিছুই করবে। আর তাই হয়তো ডক্টরকে তোমরা ফোন করে বলেছো যে কেসটাকে অ্যাক্সিডেন্টের রূপ দিতে। আমি বুঝতে পারছি না আপনি কি বলতে চাইছেন। আমার নাম যেন সামনে না আসে স্যার, প্লিজ। আমি আপনাকে সবকিছু সত্যি বলতে রাজি আছি। ডক্টর প্রীতম, যদি আপনি এর সাথে যুক্ত না থাকেন তাহলে আপনার নাম উঠবে না। আমার শুধু সত্যিটা চাই। ইন্সপেক্টর রাজপুত, আমার মনে হয় ডক্টর গুপ্ত কোনো চাপে আছে। কোনো চাপে পড়ে মার্ডারকে অ্যাক্সিডেন্ট বলছেন উনি? স্যার, আমার তো সেটাই মনে হচ্ছে। কে চাপ দিচ্ছে সেটা আমি জানি না স্যার। এখানে আসার জন্য হুমকির ফোনটা আমিই করেছিলাম। আপনি এমন করেছেন কেন? আপনি এটা কি করে করলেন? একটা মার্ডারকে অ্যাক্সিডেন্ট বললেন আপনি? নিশ্চয়ই কেউ আপনাকে জোর জবরদস্তি করেছে, হুমকি দিয়েছে। যদি ওরা আমাকে হুমকি দিয়েও থাকে, তবুও আপনি কি ঠিক করলেন? ওরা মানে? তার মানে কারা ডক্টর? কেন, আপনার কাছে ওদের ফোন যায়নি? আমার কাছে এরকম কোনো ফোন আসেনি। আপনাকে কে কল করেছিল? আমি বহুদিন ধরে আপনাকে চিনি ডক্টর। আপনি সেরকম মানুষ নন যে কোনো চাপে পড়ে আপনার প্রফেশনের বাইরে গিয়ে কোনো কথা বলবেন। ওরা আমাকে মেরে ফেলবে আর আমরা তামাশা দেখে যাব? তারা কারা ডক্টর? খুব পাওয়ারফুল লোক ওরা, সাধারণ লোক নয়। আপনি আর আমরা সাধারণ নয় ডক্টর, যথেষ্ট পাওয়ারফুল। বডি আমার টেবিলে আসার আগেই আমি জানতাম বিকাশ চৌধুরীর সঙ্গে কি হয়েছে। আর তারপরে ফোনটা এলো। ডক্টর গুপ্তা হঠাৎ করে ঘাম ঝরতে শুরু করবে, হাঁটতে পারবে না, ওখানেই পড়ে যাবে। কি বাজে কথা বলছো? চুপচাপ শোনো, তোমার হার্ট অ্যাটাক হবে, কোনো ভুলভাল কিছু করবে না, ন্যাচারাল মৃত্যু। কে কে বলছো? একটা ডেড বডি অ্যাম্বুলেন্সে করে তোমার কাছে যাওয়ার জন্য বেরিয়েছে। 10-15 মিনিটের মধ্যে তোমার কাছে চলে যাবে। নিজের রিপোর্টে অ্যাক্সিডেন্ট লিখো। লোকটার নাম বিকাশ চৌধুরী। কিন্তু তোমার কেন মনে হয় যে আমি এটা করব? এটা যদি তুমি না করো তাহলে কালকে ওই অ্যাম্বুলেন্সে তুমি থাকবে। তুমি তুমি কে বলছো? আমি মেসেঞ্জার, যা বলছি চুপচাপ সেটা শোনো, নাহলে কালকে এই ব্যাপারটাই অন্য আর একটা ডাক্তারকে বলবো যে তোমার পোস্টমর্টম করবে। এই অজ্ঞাত কলার নিজের নামটাও আপনাকে বলেনি? না, বেশি ভাবারও কিছু নেই। বিকাশ চৌধুরীর অনেক বড় বড় কন্ট্যাক্ট ছিল। কলটা ল্যান্ডলাইনে এসেছিল? হ্যাঁ, কিন্তু ও চেঁচামেচি করছিল না, খুব শান্তভাবে আমাকে হুমকি দিচ্ছিল।
ইন্সপেক্টর, আমার মনে হয় এর পেছনে একটা খুব বড় পলিটিক্যাল অ্যাঙ্গেল আছে। এই লোকেরা খুব পাওয়ারফুল, যারা বিকাশ চৌধুরীর মতো লোককে মারতে পারে। তাদের সামনে আপনি আর আমি তো কিছুই নয়। পুরো প্রোটেকশন পাবেন আপনি। কিন্তু ওই হুমকি দেওয়ার পরে ওরা কোনো অ্যাকশন নেয়নি। তার মানে আপনিও ওনাকে প্রোটেকশন দিয়েছিলেন ঠিকই, কিন্তু তার আগে বা পরে ওরা তেমন কিছু করেইনি। ব্যাপারটা ওই একটা কলেই সীমিত ছিল। রাইট, কারণ ওই ব্যক্তি আরও একবার ফোন করতে পারে। এই সেই গেম যেটা বিকাশ চৌধুরীর লাশ পাওয়ার পর থেকেই শুরু হয়ে গেছে। আমার মনে হচ্ছে আপনাকে সব দিক থেকেই বিভ্রান্ত করার প্ল্যান করা হয়েছে শুরু থেকেই। আমার খুড়তুতো ভাই বিকাশ বড় লোক ছিল, তার মানে আমি কোনো এলিতেরই নই ইন্সপেক্টর। সরিতা কাকি আমাদের উপরে প্রতিশোধ নিচ্ছে। আর আপনি ওনার বিছিয়ে দেওয়া জালে কিন্তু ফাঁসছেন। আমি উকিলের সাথে কথা বলবো। আর আমায় অজয় আর সাগরের সঙ্গে কথা বলতে হবে। আমরা কি করে জানবো ওরা কোথায় রয়েছে? আপনি আমাদের কাছে বিকাশ কাকার মারা যাওয়ার ব্যাপারে জানতে চান, না অজয় আর সাগরের গায়েব হওয়ার ব্যাপারে জানতে চান? বিকাশ চৌধুরীর লাশটা হসপিটালে পৌঁছানোর আগেই ডক্টর গুপ্তার কাছে যে হুমকির কলটা এসেছিল, এটা ছাড়াও সেদিন আরও একটা ঘটনা ঘটেছিল। জামিনে বাইরে আসা দুজন হিস্ট্রি শিটার জগনপুর থেকে নির্দেশ হয়। একজন ছিল অজয় কানুজিয়া আর অন্যজন সাগর ভাট। আমরা সন্দেহ করার আগেই যে এটা কোনো অ্যাক্সিডেন্ট নয়, মার্ডার কেস, এই দুজন হিস্ট্রি শিটার শহর ছেড়ে চলে যায়। স্যার, এটা তো কাকতালীয় হতে পারে না। যদি এটা সাগর ভাট আর অজয় কানেজিয়াই করে থাকে, তাহলে বিকাশের লাশের জন্য ওরা অপেক্ষা করছিল কেন? এই কাণ্ড করার পরে তো ওদের রাতেই পালিয়ে যাওয়ার কথা। কোথাও তো একটা বড় গন্ডগোল আছে। এই দুজন হিস্ট্রি সিটার অজয় আর সাগর জ্ঞানী চৌধুরীর পরিচিত, ওঠা বসাও ছিল। আর জ্ঞানী চৌধুরী আর তার ছেলে কুন্দন সাপোর্ট করছিল মনীষা প্রজাপতিকে, যে বিকাশের স্ত্রী সরিতা চৌধুরীর বিপক্ষে দাঁড়িয়েছিল নির্বাচনে। সরিতা দেবী, নিজেকে সামলান। আমরা আকাশ পাতাল এক করে দেব আপনার স্বামীর খুনিকে খোঁজবার জন্য। আমরা এটা সুনিশ্চিত করব যাতে পুলিশ এই খুনিকে তাড়াতাড়ি ধরতে পারে, যারা এই খুনটাকে অ্যাক্সিডেন্ট বানানোর চেষ্টা করেছে। সেদিন রাত্রে আপনি যখন খাবার বাড়ছিলেন, বিকাশবাবু টিভি দেখছিলেন, তখন আপনি জ্ঞানী চৌধুরীর আওয়াজ শোনেন। আপনি বারবার ওই একই প্রশ্ন কেন করছেন? কণ্ঠস্বর একই হতে পারে, গলার আওয়াজ চেনা অত সহজ নয়, ভুল হতেই পারে। আমার কোনো ভুল হয়নি স্যার। আওয়াজ শুনি আমি জানলার কাছে গেছিলাম। আমি নিচে দেখেছিলাম আমার ভাসুর আর ওনার ছেলে ওখানে ছিল। ওরা তো পরিষ্কার বলছে যে আপনাদের বাড়ি যায়নি। ওনারা আপনাদের সত্যি কথা কেন বলবে? ওনারা কি আপনাদের বলেছে যে বিকাশ আর আমার ভাসুরের মধ্যে জমি নিয়ে একটা ঝামেলা চলছিল? হ্যাঁ বলেছে। আমার বাবা আর বিকাশের বাবা, এনারা দুজনে একসাথে একটা জমি কিনেছিলেন। এখন আমার বাবা বিকাশের বাবার মতো অত বড় ব্যবসাদার ছিলেন না। আর এই সুযোগে বিকাশ কাকা কি করলো? জমির বেশিরভাগটা নিজের করে নিল, আর আমাদের ভাগটা আমাদেরকে দিলই না। কোনো কাগজপত্র তৈরি হয়নি? না, কারণ আমার বাবা আর ওর বাবার মধ্যে কোনো ঝগড়া ছিল না। কিন্তু বিকাশ তো লোভে পড়ে অন্ধ হয়ে গিয়েছিল। ওর বড় বড় লোকেদের সাথে ওঠা বসা ছিল। ও ভেবে বসলো ও যা খুশি তাই করতে পারে। স্যার, আমরা যে টাকাটা পেয়েছিলাম সেই টাকা দিয়ে বিতরনগরে একটা জমি কিনি, আর ওই জমির পাশেই একটা ছোট প্লট ছিল, আর আমরা সেটাও কিনতে চেয়েছিলাম। আর তার মালিক ছিল বশির খান। ওই প্লটটা কিনে নেওয়ার জন্য আমাদের বশির খানের সাথেও কথা হয়েছিল। আর এমন সময় বিকাশ কি করলো? বশির খানকে আর একটু বেশি টাকা দিয়ে ওই জমিটাকে হাসিল করে নিল। কেন? যাতে ওই জমিটা আমরা না পাই। ছোট ভাইয়ের মনটা কত ছোট দেখেছেন? এবার আপনিই বলুন, এত কিছুর পরেও ওর বাড়ি যাব আমরা আর ওকে ডেকে আনবো? চল ভাই একটু খেয়ে আসি, যেন আমাদের মধ্যে সব ঠিক আছে। আর ও খাওয়া দাওয়া ছেড়ে চুটি পরে বাইক নিয়ে আমাদের সাথে বেরিয়ে পড়লো। সেই রাতে সরিতা আপনাদের দুজনকে ফোন করেছিল এটা জানতে যে তার স্বামী কোথায় রয়েছে? হ্যাঁ করেছিল, কিন্তু ততক্ষণে আমরা শুয়ে পড়েছিলাম।
সকালে যখন মিস কল দেখলাম ততক্ষণে জানতে পেরে গেছিলাম যে বিকাশের সাথে কি হয়েছে, আর আমরা জানতামও এই ব্যাপারে সরিতা আমাদেরই ভাসাবে। মনীষা প্রজাপতি এখনকার গ্রাম প্রধান, যে বিকাশের স্ত্রী সরিতার বিরুদ্ধে ভোটে জিতেছিল আপনার সাহায্যে। তো আর কি করতাম? সরিতাকে সাপোর্ট করতাম। যে হাত আমাদের পায়ে কুড়ুল মারতে চলেছে তার সাথে হাতলাম। মনীষা প্রজাপতি, সরিতা চৌধুরী, মনীষা প্রজাপতি, সরিতা চৌধুরী, মনীষা প্রজাপতি, জ্ঞানী চৌধুরী করাটা যুক্তিযুক্ত ছিল, মনীষা প্রজাপতি, কিন্তু এই ভোটের যা ফলাফল হলো মনীষা প্রজাপতি, সেটা একেবারেই প্রত্যাশিত ছিল না। সরিতা চৌধুরী, মনীষা প্রজাপতি, মনীষা প্রজাপতি, সরিতা চৌধুরী, মনীষা প্রজাপতি, সরিতা চৌধুরী, মনীষা প্রজাপতি, মনীষা প্রজাপতি, সরিতা চৌধুরী, সরিতা চৌধুরী, সরিতা চৌধুরী, মনীষা প্রজাপতি, মনীষা প্রজাপতি, মনীষা প্রজাপতি। আমি শুধুমাত্র একজন সাধারণ গৃহিণী স্যার। আমি ভোটে এই জন্য দাঁড়িয়েছিলাম কারণ আমার স্বামী সেটা চেয়েছিলেন, কিন্তু আমি কখনো এটা ভাবিনি যে এই রাজনীতির কারণে আমাকে নিজের স্বামীকে হারাতে হবে। এটা কিন্তু বলছি না যে ভোটের কারণেই আপনার স্বামী খুন হয়েছেন। আর হ্যাঁ, কেউ একজন আছে যে এই মার্ডারটা অ্যাক্সিডেন্ট বলতে চাইছে। আমার স্বামী সবসময় বলতেন যে আমার ভাসুর ওর সাথে নিশ্চয়ই খারাপ কিছু একটা করবে, প্রতিশোধ নেবে ওর থেকে, কিন্তু এভাবে নেবে এটা আমি কখনো ভাবিনি। আমার তো মনে হয়েছিল যে ভোটে আমাদের হারাবার পরে ওনার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে। নির্দল প্রার্থী মনীষা প্রজাপতিকে এই নির্বাচনে জয়ী বলে ঘোষণা করা হলো। দীপিকা, কি করে হলো এসব? আর 13টা ভোটে হেরে গেছি আমরা, মজা করছো নাকি? আমিও কিছু বুঝতে পারছি না এসব কি করে হলো। আমরা দুবার করে কাউন্টিং করিয়েছি, রেজাল্ট একই বেরিয়েছে। কিন্তু এটা হলো কি করে? এখন অবধি তো আমরাই জিতছিলাম। হ্যাঁ, কিন্তু এবার তোমার নিজের কোনো লোকই বেইমানি করেছে। তোমার জ্ঞানী দাদাই কোনো কাণ্ড ঘটিয়েছে, টাকা দিয়ে ভোটার কিনেছে। পাঠকবাবু, এটা কিন্তু ঠিক হলো না, খুব খারাপ হয়েছে। নিজের লোকই পেছন থেকে ছুরি মেরেছে, ক্রস ভোটিং হয়েছে। সরিতা দেবীর তো কম করে 2000 ভোট তো পাওয়াই উচিত ছিল। পাঠকবাবু, আমি 2 হাত ভরে ডোনেশন দিয়েছি পার্টিকে। এই সিটটা শুধু আমার আর আমারই ছিল, আর আমরা সমস্ত ঝামেলাও মিটমাট করে নিয়েছিলাম। তো এখন কি হলো? মিটমাট তো করেছিলাম, যাই হোক এখন এই ধাক্কাটাও সামলে নেব। তুমি জানো না বিকাশ, আমার মনের মধ্যে কেমন আগুন জ্বলছে। আমাদেরই কোনো সদস্যই বেইমানিটা করেছে, তাকে তো সাজা দিতেই হবে। এই সিটটা আমরা জিতবই, তা সে যে কোনো মূল্যে। এসো, খাবার দিয়েছি আমি। তুমি খেয়ে নাও, আমার খাবার কোনো ইচ্ছেই নেই এখন। এই ব্যাপারটা আমার এখনো হজম হয়নি, আর হবেও না। তুমি এটাকে এত সিরিয়াসলি কেন নিয়ে নিচ্ছ? কারণ নাক কাটা গেছে আমাদের, সম্মান নিয়ে ছেলে খেলা হয়েছে। আর কে করেছে? আমারই নিজের লোক। জ্ঞানী দাদা এত নোংরামো কাজ করলো আমাদের সাথে, শুধু দেখে যাও কেমন ওই মনীষা প্রজাপতিকে কেমন পুতুলের মতো নাচায়। ওর আসল নিশানা তো আমি। ও আমাকে বরবাদ হতে দেখতে চায়, শেষ হয়ে যেতে দেখতে চায়। দেখো না আরো কত নোংরামি করবে আমার সাথে। আর তারপর সেটা সত্যি হয়েই গেল। কিন্তু কেন? ওনারা তো ভোটে জিতে গেছিলেন না, আর কি যাওয়ার ছিল? আমার স্বামীকে প্রাণে মেরে ফেলার কি দরকার ছিল? এই জন্য সবাই বলেছিল যে এটা একটা অ্যাক্সিডেন্ট, এটা অ্যাক্সিডেন্ট। কিন্তু আপনি জানেন যে এটা অ্যাক্সিডেন্ট ছিল না। আমরা জানি যে এটা মার্ডারই হয়েছে। কিন্তু সরিতা দেবী, এর কোনো কারণ তো থাকবে যে এত শত্রুতা, এত ঝামেলার পরেও আপনার স্বামী বিকাশ বাবু জ্ঞানী আর কুন্দনের সাথে গেল, ওদের সাথে বসে মদও খেলো।
আর তারপর ওরা দুজন আপনার স্বামীকে মেরে ফেললো। আমি সবসময় এটাই চাইতাম যে বিকাশ আর আমার ভাসুরের মধ্যে শত্রুতা শেষ হোক। আমার ওদের এই পলিটিশিয়ান লোকেদের সঙ্গে মেলামেশা করাটা একদম ভালো লাগতো না। আমি তো ভোটে কখনো দাঁড়াতেই চাইনি। এলাকার সব মদের দোকানে দেশি বিলেতি সব জায়গায় আমার ছেলেরা রয়েছে, কিন্তু কোথাও থেকে খবর নেই যে জ্ঞানী, কুন্দন আর বিকাশ মদ খেতে বসেছিল। আর না তো এই খবরটা আছে যে ওরা মদ কিনেছিল। মদ তো আগেই কিনে নেওয়া যায়, তাই না? হয়তো সঙ্গে করে নিয়ে গিয়েছিল। বিকাশ, বিকাশ। স্যার 7ই জুলাই রাতে জ্ঞানী আর কুন্দন চৌধুরী দুজনেরই সেলফোন লোকেশন জগনপুর ছিল, আর বিকাশের ফোনও সুইচ অফ হয়েছিল জগনপুরে। স্যার আগে থেকে ভালোভাবে প্ল্যান করে রেখেছিল বাবা আর ছেলে। ক্রাইম সিন থেকে আমরা কিছু মিস করিনি তো? বোতল, গ্লাস ইত্যাদি? না স্যার, আমরা দুবার ভালো করে স্ক্যান করেছি, চাইলে আরও একবার করতে পারি। জামিনের আর্জি করে দিয়েছি, কালকের মধ্যে আপনাকে কোর্টে পেশ করতেই হবে। আমাদের বিরুদ্ধে কিছু পেয়েছে নাকি? আমি যতদূর জানি না। ওরা এমনিতেও কিছুই পাবে না। এই কথাটা আপনি 1 সেকেন্ডের জন্য ভুলে যাবেন না। এই সব কিছুই আমাদের ফাঁসানোর জন্য করা হয়েছে। আমি যতদূর সম্ভব চেষ্টা করব কুন্দন, কিন্তু একটা কথা বলবো, আপনারা যা করেছেন সেটা করা উচিত হয়নি। যাক, আমি আশা করি যে ওরা কখনো এসব কথা জানবে না। কোনো প্রশ্নই ওঠে না, প্রমাণের ছিটে ফোঁটাও পাবে না ওরা। খুঁটিয়ে দেখেছি স্যার, কিন্তু কোথাও বোতল বা গ্লাস পাইনি। আর দুজন হিস্ট্রি শিটার, অজয় কানজিয়া আর সাগর ভাট, তারপর থেকে নিখোঁজ। হয়তো জ্ঞানী ওদের বলেছিল প্রমাণ লোপাট করে গায়েব হয়ে যাও। যে কথাটা নন্দিনী বলছিল, ওরা সকাল অবধি অপেক্ষা করলো কেন? এটা আমারও খটকা লাগছে স্যার। তার উপর মাথায় যে আঘাত করা হয়েছে অ্যাক্সিডেন্টের রূপ দেওয়ার জন্য, এরকম আঘাত গলায় করা হয়নি যাতে গলার চিহ্নটা লুকোনো যায়। হয়তো গলার দাগটা লুকোতে ওরা কোনোভাবে ভুল করেছে, অথবা জেনে বুঝেই এটা করেছে। স্যার আমার মনে হয় ভুল করে করেছে ব্যাপারটা, আর সেই কারণে ডক্টর গুপ্তাকে ফোনে হুমকি দেওয়া হয়। হ্যাঁ নন্দিনী, স্যার ডক্টর গুপ্তার ল্যান্ডলাইন থেকে অজ্ঞাত কলারের নাম্বার জানা গেছে, কিন্তু নাম্বারটা এখন বন্ধ রয়েছে। কিন্তু আর একটা ডেভেলপমেন্ট আছে স্যার। কি? স্যার ওই অজ্ঞাত লোকটা আমার ল্যান্ডলাইনেও কল করেছিল। কি কি বললো সে? স্যার ও আমাদের থেকে এগিয়ে রয়েছে। ও জানে যে আপনি এখন ক্রাইম সিনে রয়েছেন। তোমার ইন্সপেক্টর রাজপুতকে বলো যে ক্রাইম সিনে ও কিচ্ছু পাবে না, কারণ ওখানে কিচ্ছু হয়নি। তুমি সেই লোকটা না যে ডক্টর গুপ্তাকে হুমকি দিয়েছিল? জেনে কি হবে ম্যাডাম? না ও আমার কথা শুনেছে না আপনারা। অ্যাক্সিডেন্ট কেস ভেবে সেটাকে শেষ করে দিতেন। ছাড়ুন, এবার শুনুন, খুব দরকারি একটা খবর দিতে চলেছি। কি খবর দিল? স্যার এক মহিলার নাম আর একটা হোটেলের নাম। বিকাশ চৌধুরী মার্ডারের সঙ্গে জ্ঞানী চৌধুরী বা তার ছেলে কুন্দন চৌধুরীর কোনো সম্পর্ক নেই। ছেড়ে দিন ওদের। যদি না ছাড়ি তো ক্ষতি হবে আপনাদের। হুমকি দিচ্ছ? কি করে নেবে? এত তাড়াতাড়ি আমি কিচ্ছু করব না, কিন্তু এটা শুধু বলবো যে মার্ডার করেছে সে আপনাদের নাগালের অনেক বাইরে। কে করেছে মার্ডার? বিকাশ চৌধুরীর ফোন রেকর্ড থেকে কিচ্ছু পাননি আপনারা? কি পাওয়া উচিত ছিল? মানে পাননি, ঠিক আছে আমি নাম বলছি, পায়েল বাজপাই। কেই পায়েল বাজপাই? সেই নাম যেটা বিকাশ চৌধুরীর ফোন রেকর্ড থেকে আপনারা পাননি। মার্ডারটাই পায়েল বাজপাইয়ের জন্যই হয়েছে। হোটেল K9 যান, অনেক কিছু পাবেন। বিকাশ চৌধুরীর মার্ডার কে করিয়েছে? জ্ঞানী আর কুন্দন নয়। তাহলে কে? বিকাশ চৌধুরীর স্ত্রী সরিতা চৌধুরী নিজেই। এবার খুনির মেসেঞ্জার আমাদের সাহায্য করছে, কিন্তু কেন? কালকে জ্ঞানী আর ওর ছেলের কোর্টে হাজিরা আছে। ওরা বেলের অ্যাপ্লিকেশন করেছে, হয়তো আমরা যাতে অপোজ না করি। এখন তো প্রশ্নই উঠছে না অপোজ করার। স্যার এই পায়েল বাজপাইয়ের খবর নেওয়া তো খুব প্রয়োজন। মিথ্যে হতে পারে, তবুও দেখা যাক কি হয়। পায়েল বাজপাই, এটা আবার কে? খোঁজ পেয়েছি আপনার স্বামীর পায়েল বাজপেয়ী নামে একটা মেয়ের সাথে সম্পর্ক ছিল। কিরকম সম্পর্ক? সেটা আমরা খোঁজ নিয়ে জানবো। অ্যাফেয়ার ছিল? আমরা বলেছি সেটা এখনো জানতে বাকি আছে। আমি প্রশ্নটা এই কারণে করেছি, হয়তো আপনি এই ব্যাপারে কিছু জানেন কিন্তু আমাদের কিছু বলেননি। আমি শুধু এটুকুই জানি স্যার, বিকাশ আমার স্বামী ছিল আর তাকে খুন করা হয়েছে। এবার আপনি আমাকে বলুন, এই যে মহিলা পায়েল বা যাই হোক, এর জন্যই কি আমার ভাসুর আমার বরকে মেরেছেন? আমার তো মনে হতো যে শুধুমাত্র জমি নিয়েই ঝগড়া ছিল। পায়েল বাজপাই, আমাদের সামনে ছোঁড়া একটা গুগলি ছিল, কিন্তু এই গুগলিটা কেন ছোঁড়া হয়েছিল
সেটা আমরা সেই মুহূর্তে জানতাম না, কিন্তু খুব তাড়াতাড়ি এটা জানতে পারলাম যে এই নতুন অ্যাঙ্গেলটা আমাদের হাতে এমন কিছু এনে দেবে যা এই কেসটাকে সম্পূর্ণ উল্টে দিতে চলেছে। হ্যাঁ ম্যাডাম, আমি এই হোটেলের ম্যানেজার প্রকাশ কুমার। এবার এটা বলো না যে তুমি একে চেনো না। হ্যাঁ ম্যাডাম, এ তো বিকাশ বাবুর ছবি, বিকাশ চৌধুরী। শুনেছি এনার ব্যাপারে। ও কি এখানে আসতো হ্যাঁ পায়েল বাজপাইয়ের সাথে? দেখুন ম্যাডাম, কাস্টমারদের ব্যক্তিগত ব্যাপারে এইভাবে আমরা কাউকে বলতে পারি না। দেখো, এই পায়েল বাজপাই বিকাশের মার্ডারে সামিল হতে পারে, তো এইসব ভুলভাল কথা না বলে সোজাসুজি উত্তর দাও। এই দেখুন ম্যাডাম, এই যে নবীন সোলাঙ্কি আর পূজা ব্যানার্জি, এই ভুয়ো নামে রুম বুক করা হতো। হ্যাঁ ম্যাডাম, বিকাশবাবু সবকিছু গোপন রাখতে চাইতেন। তখনকার সিসিটিভি ফুটেজ আছে তো? সমস্ত ফুটেজ ইরেজ করে দেওয়া হতো। বিকাশবাবুর স্ট্রিক্ট ইনস্ট্রাকশন ছিল, উনি এটা চাইতেন না যে কেউ এই ব্যাপারে জানতে পারুক। কিন্তু প্রকাশ, এই পায়েল বাজপাইয়ের সম্পর্কে আমাদের জানতেই হবে। ম্যাডাম, আমি এই মহিলার ব্যাপারে তো কিছুই জানি না, তবে একটা কথা জানি, একটা লোক ছিল, আর আমার সম্পূর্ণ ডাউট আছে যে বিকাশবাবু আর সেই মহিলা যে আসতো ওনার সাথে তাদের ফলো করতো। কে এই লোকটা? বিকাশ চৌধুরীর জীবনে আরও একজন নারী ছিল, পায়েল বাজপাই, আর এই দুজনকে কেউ ফলো করছিল। এটা পরিষ্কার যে এই নজরদারিটা একটা বিশেষ কারণে করা হচ্ছিল। যে লোকটা ফলো করতো সে দুই একবার আমাদের হোটেলে চেক ইনও করেছে, আমি মার্ক করে রেখেছি। এই দেখুন, তার ডিটেলসও আছে আমাদের কাছে। এটা হলো তার আইডি প্রুফের ফটোকপি। প্রকাশ, তুমি কি করে জানলে যে এই সুরজ ডালমিয়া পায়েল আর বিকাশকে ফলো করছিল? ওই মহিলার নাম পায়েল কিনা সেটা তো আমি বলতে পারবো না। আর রইল এই লোকটার কথা, সে তখনই আসতো যখন বিকাশবাবু আর ওই মহিলা এই হোটেলে আসতেন। সুরাজ চেক ইন করতো, কিন্তু কখনো হোটেলের বাইরে যেত না। বিকাশবাবু আর ওনার লেডি গেস্ট যখনই আসতেন, ঠিক তার একদিন আগেই এই লোকটা এখানে এসে হাজির হতো, যেন সে জানতো ওনাদের প্ল্যানের ব্যাপারে। আমার তো মনে হতো এই সুরজ বলে ছেলেটা বিকাশবাবু আর ওনার লেডি গেস্টের চুপি চুপি ছবিও তুলতো। 23শে জুন 2016 সুরজ ডালমিয়া শেষবার চেক ইন করেছিল। হ্যাঁ ম্যাডাম, 1 বছর হয়ে গেল, আর আমি বিকাশবাবুকে সাবধানও করেছিলাম যে কেউ ওনাকে ফলো করছে। পরের বার যখন এই লোকটাকে দেখবে না, আমাকে সঙ্গে সঙ্গে ফোন করবে, ঠিক আছে? হ্যাঁ বিকাশবাবু, আমি একে রেড হ্যান্ড ধরতে চাই। খুব ভালো। তারপর থেকে এই ছেলেটা এখানে আর চেক ইনই করেনি। আপনি কি এই লোকটাকে আপনার স্বামী আর ওই পায়েল বাজপাইয়ের পিছনে লাগিয়েছিলেন? কিছু জানলে তবেই তো পাঠাতাম ইন্সপেক্টর। আমি তো জানতামই না যে ওদের মধ্যে অ্যাফেয়ার চলছে। তাহলে কে পাঠিয়েছিল? জ্ঞানী বা কুন্দন এরা তো হতে পারে না, কারণ ওদের দুজনের এই মহিলার সাথে কি সম্পর্ক? ওদের সমস্যা তো জমি নিয়েছিল, তাই না? এই আমার স্বামীর যে অ্যাফেয়ারটা চলছিল সেটা অনেকদিন ধরে চলছিল বুঝি। আর কে এই মহিলা? সেটা আমরা খোঁজ নিচ্ছি। দেখুন সরিতা দেবী, যে লোকটা পোস্টমর্টম ডক্টরকে ফোন করে হুমকি দিয়েছিল যে এই মার্ডার কেসকে অ্যাক্সিডেন্ট প্রমাণ করতে হবে, হয়তো সেই লোকটাই এই পায়েল বাজপেয়ীর ব্যাপারে আমাদের জানিয়েছে। কথাটা মিথ্যেও নয়, আমরা হোটেল চেক করেছি। এখন শুধু এটুকু জানতে চাই যে আসল ঘটনাটা কি। আমিও এটাই জানতে চাই যে এই মহিলা আসলে কে। মেয়েটার নাম পায়েল বাজপাই, বিবাহিত, স্বামী দুবাইতে থাকে। আর পেছনে বিকাশ চৌধুরীর সাথে অ্যাফেয়ার? স্যার, মেয়েটার খোঁজ তো পেয়ে গেছি, কিন্তু এই বিকাশের সঙ্গে ওর অ্যাফেয়ার ছিল কিনা সেটা জানতে গেলে আরো খোঁজ নিতে হবে। পায়েলের হিস্ট্রি তো আমরা বের করে নেব, তুই শুধু এই সুরজ ডালমিয়াকে খুঁজে বের কর। অনেক কিছুই পায়েল বলবে, আর যা বলবে না সেটাই এ বলবে। আপনি আপনার স্বামীকে খুন করিয়েছেন? আমি খুব গরিব পরিবার থেকে এসেছি স্যার। আমার মা বাবা 3 বছর আগেই মারা গেছিলেন। বিকাশ ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ ছিল না। এখন তো বিকাশও নেই। আপনিই বলুন, ওকে মেরে ফেলে আমার কি লাভ? আর একটা কথা, আমি এই অ্যাফেয়ারের ব্যাপারে কিন্তু কিছু জানতাম না, আর যদি জানতাম তাহলে ওকে মেরে ফেলা তো দূরের কথা, ওকে জিজ্ঞাসা করার সাহসটুকুও দেখাতে পারতাম।
যদিও বলতো যে অ্যাফেয়ার আছে, ব্যাস ভাগ্য ভেবে সেটাকে মেনে নিতাম আমি। কিন্তু আমার মনে হয় যে এই অ্যাফেয়ার আর এই সমস্ত কথা, এগুলো সব মন গড়া, কেউ গল্প বানাচ্ছে। এরপর আপনি জ্ঞানী চৌধুরীর কথা বলবেন, কিন্তু একটু ভাবুন সরিতা দেবী, জমির টানাপোড়েন নিয়ে এই জ্ঞানী চৌধুরী মিথ্যে গল্প কেন বলবে? আমি জানি না সেটা। এখন তো আমার এটাই মনে হচ্ছে যে আমি আমার স্বামীকে চিনতামই না। পায়েল বাজপেয়ী একটা নতুন সূত্র হয়ে গেল এই কেসের, যা এই মার্ডার কেসের একটা নতুন দিক আলোকিত করতে চলেছিল। আমরা আবারও একটা ষড়যন্ত্রের জালে জড়িয়ে পড়তে চলেছিলাম। পায়েল বাজপাই, হ্যাঁ, বিকাশ চৌধুরী শেষকৃত্যে গেলেন না তো? আর না হোটেলে সেই পূজা ব্যানার্জি এলো? অন্য কোথাও গিয়ে কথা বলতে পারি? আমি পেপার পড়ে জানলাম। খুব ধাক্কা লেগেছিল আমার। কি করে যেতাম আমি শোক সভাতে? দুবাইতে আমার স্বামী যদি কিছু জানতে পারে আমাকে প্রাণে মেরে দেবে স্যার। বিকাশ ইতিমধ্যেই মারা গেছে পায়েল। কিন্তু এর সাথে আমাদের কিসের সম্পর্ক? তাহলে কিসে যায় আসে? কেউ জানতো না আমাদের সম্পর্কের ব্যাপারে। এছাড়া আর কেউ জানতো না। এই লোকটাকে আমি জানি না যে এটা কে, কিন্তু বিকাশও আমাকে জিজ্ঞাসা করেছিল এটা আমার হাজবেন্ড। হ্যাঁ, তোমার স্বামী আমাদের ব্যাপারে কিছু জানতে পারেনি তো? হয়তো ওই কাউকে পাঠিয়েছে আমাদের ফলো করার জন্য। এরকম হতেই পারে না, আমার হাজবেন্ড আমাদের ব্যাপারে কিচ্ছু জানে না। তাহলে তুমিই বলো এই লোকটা কে? আমি জানি না বিকাশ, আর যদি এই লোকটা আমাদের ছবি তুলেই থাকে তাহলে আমার জন্য সেটা খুব বিপদের। তোমার জন্য বড় বিপদ হতে পারে? তোমার একটুও ধারণা আছে আমার জন্য কত বড় বিপদ হতে পারে? শুধু বিয়ে নয়, পলিটিক্স, বিজনেস, সব জায়গায় বদনামি হবে। আমি তো খোঁজ নিয়েই ছাড়বো আদতে এই লোকটা কে। আর তোমার পিছনে পড়েছে না আমার পিছনে? আর আমি কখনো জানতেই পারলাম না যে এই সুরেশ ডালমিয়া কে ছিল, আর এই কেন আমাদের ফলো করছিল। অ্যাফেয়ার কবে শুরু হয়েছিল তোমাদের? 2 বছর আগে আমি বাড়ির রেনোভেশন করাচ্ছিলাম। আমার হাজব্যান্ড দুবাই থেকে আমাকে টাকা পাঠিয়েছিল, আর এর জন্যই আমি বিকাশের শপে গেছিলাম একদিন। কিছু ডিজাইন নিয়ে কথা হয়েছিল, আর আর তখন থেকেই এইসব শুরু হলো। এটা তুমি জানতে না যে বিকাশ বিবাহিত ছিল? তখন ভয় লাগেনি যে বিকাশের স্ত্রী সরিতা যদি জানতে পারে তাহলে কি হতে পারে? বিকাশেরই কোনো সমস্যা ছিল না, বলতো যে ওর ওয়াইফ কখনো কিছু জানতেই পারবে না। তাহলে বিকাশী সুরজ ডালমিয়ার ব্যাপারে কি করলো? বিকাশ ওর ব্যাপারে জানার অনেক চেষ্টা করেছিল, কিন্তু ও বেশি কিছু জানতে পারিনি। আর ওই দিনের পর থেকে ওই সুরজ ডালমিয়াকে হোটেলে আর দেখিনি, আর না বিকাশের মুখ থেকে ওর কখনো কথা শুনেছি। আমরা পায়েলকে নানা রকম ভাবে ক্রস করছিলাম এটা জানার জন্যে যে বিকাশের মৃত্যুর পিছনে ওর হাত নেই তো, কিন্তু এটাই উঠে এলো যে পায়েল আসলে একাকিত্বের শিকার, আর তার অ্যাফেয়ারের এটাই মূল কারণ। যখনই আমরা এই কেসে এক ধাপ এগোচ্ছি, ষড়যন্ত্র এক ধাপ এগিয়ে থাকছে। আমরা আরো একটা ফোন কল পেলাম। এটা কি সত্যিই কোনো সূত্র ছিল নাকি ষড়যন্ত্রের অংশ? হ্যালো, নমস্কার স্যার। কে বলছো? সুরাজ বলছি, সুরাজ ডালমিয়া। কি ব্যাপার? স্বয়ং তুমি? তো তুমি খবর পেয়ে গেছো তোমাকে খোঁজা হচ্ছে? খবর তো পাওয়াই যায় স্যার। তাহলে আপনাকে একটা গোপন কথা জানিয়ে রাখি, না আমি কোনো বাইক চালাই না কার। তার মানে তোমার লাইসেন্স জাল, যেটা হোটেলে দেওয়া হয়েছিল। হ্যাঁ স্যার। তার মানে তোমার নামটাও পুরোপুরি ভুয়ো। ঠিকই ধরেছেন। আর একটা কথা বলি স্যার, আমি বলরামগড়েও থাকি না। জানি তুমি অন্য কোনো এলাকার, যার জন্যই বলরামগড়ের নাম নিয়েছো। একদমই স্যার। আরও একটা কথা বলি স্যার, এই বিকাশ চৌধুরীকে ব্যক্তিগতভাবে আমি চিনি না। আনোয়ার মার্ডারে আমার কোনো রকম কোনো হাতই নেই। তাহলে বিকাশ আর পায়েলকে ফলো করা, ওদের ছবি তোলা, এগুলোর সাথে কিসের সম্পর্ক? এমনি টাইম পাস? স্যার, টাইম পাসের জন্য আমার কাছে অনেক রকম উপায় আছে। আমি ওসব প্রফেশনালি করি। আমাকে টাকা দেওয়া হয়েছিল ফলো করার জন্য আর ছবি তোলার জন্য। চাইলে আমি ছবিগুলো আপনাকে ফরওয়ার্ড করে দিতে পারি। আর এই কাজের জন্য টাকা কে দিয়েছিল? জগনপুরের গ্রাম প্রধান মনীষা প্রজাপতি। ফলো করার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্যের কথা কে জিজ্ঞেস করে স্যার? টাকা পেয়েছি তাই কাজ করেছি। আপনি মনীষা ম্যাডামকে কেন জিজ্ঞেস করছেন না? যদি এই সবকিছু ওই মনীষা প্রজাপতি করিয়ে থাকে, তাহলে উদ্দেশ্যটা পরিষ্কার।
বিকাশকে ব্ল্যাকমেল করা। আর স্যার যদি ব্ল্যাকমেল করেও থাকে তাহলে এই ব্যাপারটা শুধু বিকাশ আর মনীষার মধ্যেই থাকবে। ব্ল্যাকমেলের উদ্দেশ্য কি হবে? টাকা। মনীষা তো গ্রাম প্রধান। নিজে প্রধান হওয়ার জন্য মনীষাই বিকাশকে এই ছবিগুলো দেখায়নি তো ব্ল্যাকমেল করার জন্য, যাতে সরিতা নির্বাচনে না দাঁড়ায়। কিন্তু সবাই জানতো নির্বাচন হয়েছে, আর বিকাশ সরিতাকে পিছু হটতে বলেনি। স্যার শুনেছি ইলেকশনে অনেক ক্রস ভোটিং হয়েছে। লোক অধিকার দলের প্রার্থী সরিতা দেবী আসলে ফ্রন্টে ছিল, ওর স্বামী ওকে নির্বাচনে দাঁড় করিয়েছিল। যদি এই ছবিটা তোলা হয়ে থাকে তাহলে নিশ্চয়ই স্ট্রিং অপারেশনও হয়েছে। কিন্তু যতদূর আমার মনে পড়ছে এরকম কোনো ছবি বা ভিডিও অনলাইন বা টিভিতে দেখানো হয়নি। পলিটিক্সের পাঁক স্যার। ছবি তোলা হয়েছিল হুমকি দেওয়ার জন্য, বিকাশ ব্যাপারটা মেনে নিয়েছিল, তাই ছবিটা ছাপেনি। যদি ছবি ছাপিয়ে কাউকে ভোটে হারানো যায় তাহলে এমনটাই করলো না কেন? দুজনের সঙ্গে কথা বলতে হবে। একজন হলো মনীষা প্রজাপতি, অন্যজন জগন্পুর টাইমসের এডিটর নরেশ। দেখুন, যেসব ছবির কথা বলছেন সেগুলো আমার টেবিলে কখনো আসেইনি। হ্যাঁ, তবে এইটুকু বলতে পারি যে আমার টেবিলে আসতো নিশ্চয়ই। আসতো মানে? আসতো মানে এই যে আসতে পারতো, আসার পুরো সম্ভাবনা ছিল। ইলেকশনের সময় ছিল, এই সময় প্রত্যেকেই অপোনেন্টের এগেনস্টে কিছু না কিছু মশলাদার খবর ছাপাতেই চায়, আর আমাদের স্ট্যান্ড বাইতে রাখে। ছবিগুলো আপনার কাছে আসতো, এটা আপনি আগে থেকে জানতেন, কিন্তু ছবিগুলো পৌঁছলো না কেন? আরে এইসব ফটো যে নেওয়া হয়েছে সেটাই তো আমি জানতাম না, তো কি করে জবাব দেব? নরেশবাবু একটু খোলাখুলি বলবেন। বিকাশ চৌধুরী মার্ডার কেসে আপনার সাহায্য চাই। এই কেসে আমি আপনাদের ডিপার্টমেন্টের কাছ থেকে সাহায্য চেয়েছিলাম, আপনার ডিপার্টমেন্ট তো কিছুই দিল না। নরেশবাবু, আমাদের কাছে ইনফরমেশন না থাকলে আমরা কি দেব? আমরা তো এখনো ফোনে হয়ে খুঁজছি। আপনারা আমাদের কোঅপারেট করলে আপনাকে এরকম বেকার ফুটবলের মতন ঘুরতে হতো না, কেউ আপনাকে এইভাবে ইউজ করতে পারতো না। আমাদের কে ইউজ করছে? একটা কথা বলুন, এই সরিতা চৌধুরী যদি হারে তো হার আসলে কার হলো? বিকাশের আর কার? গত বছরই সিটটা মহিলাদের জন্য সংরক্ষণ করা হয়েছিল, তো বিকাশ ওর স্ত্রীকে দাঁড় করিয়েছিল। একদম ঠিক ধরেছেন আপনি। আর এবার বলুন, বিকাশ চৌধুরীর হার মানে কে জিতলো? মনীষা প্রজাপতি। দেখুন, এইখানেই তো পারলেন না। আরে এই খেলায় এইভাবে খেলে নাকি? মনীষাকে কে দাঁড় করিয়েছিল নির্দল প্রার্থী হিসেবে? কে? আরে এটা কি পাবলিকলি কেউ ইস্তেহার দিয়ে বলবে যে আমি দান করিয়েছি? কিন্তু আপনি ভোটিং এর প্যাটার্নটা দেখুন, ক্রস ভোটিং হয়েছে। আর এই ক্রস ভোটিং হয়নি, করানো হয়েছে ভেতর থেকে, পার্টির ভেতর থেকে। বুঝতে পারছেন? সরিতা আর বিকাশের পার্টি। যে করিয়েছিল তার নামটা তো বলবেন, হয়তো সেই খুনটা করিয়েছে। আরে এটা যদি আমি জানতে পারতাম তাহলে তো এতক্ষণে চেপে দিতাম। তবে এইটুকু আপনি বুঝে নিন যে যা কিছু হয়েছে সব ভেতরের খেলা। রাজু স্পেশাল চা পাঠাতে বলো স্যারদের জন্য। চাটা থাক, আমাদের কিছু স্পেশাল খবর চাই ম্যাডাম। আমরা এমন কিছু পেয়েছি যার সাথে আপনি যুক্ত। এই ব্যাপারে কিছু বলতে চাইবেন? আগে আপনারা একটা কথা মাথায় নিন যে আমি এখানকার পঞ্চায়েত প্রধান। কম করে আগামী 4 বছর পর্যন্ত এই চেয়ারটা হাতছাড়া হওয়ার ভয় নেই আমার। তাহলে আমি খামোকা কেন কারোর প্রাণ নিতে যাব বলুন তো? সে বিকাশের মতো বড় মানুষ হোক বা যেই হোক। আপনি অনেক দূরের কথা ভাবছেন মনীষা দেবী, আমি এখনকার কথা বলছি। বিকাশবাবু আর তার গার্লফ্রেন্ড পায়েল বাজপাই, এদের ফলো কে করেছিল আর কেন? সুরজ ডালমিয়া নামে একজনের কথা উঠেছে যে এই দুজনকে ফলো করত। আর এ বলছে আমি ওকে কাজে লাগিয়েছি। ও তাই বলল? আর আপনি মেনেও নিলেন? না, শুনেছি, কিন্তু আপনি বলুন এর কথা আমরা শুনবো না কেন? যদিও আমার নাম নিয়েও থাকে তাহলে একটা বাচ্চাও বলে দেবে ও মিথ্যে বলছে আমাকে ফাঁসানোর জন্য। না তো ওর কাছে না আপনাদের কাছে প্রমাণের কানাকড়িও নেই। প্রমাণ লোপাটো করা যায় মনীষা দেবী? সেটা হতেই পারে, কিন্তু আমি জোর দিয়ে বলছি আমি কোনো প্রমাণ সরাইনি, কারণ আমি কোনো খুন করাইনি। গত বছর বিকাশবাবু স্ত্রী সরিতা দেবীর বিপক্ষে আপনাকে দাঁড় করানো হয়েছিল, ওকে হারানোর জন্য আপনাকে জেতানো হয়েছিল। ভদ্রভাবে কথা বলুন। জেতানো হয়েছে মানে কি? সরিতার মতো আমি কারোর হাতের কাঠের পুতুল নই। আমি নির্বাচনে দাঁড়িয়েছি, নির্বাচন লড়েছি আর জিতেও দেখেছি। এখন আমাকে সব বেফালতু প্রশ্ন করার চেয়ে জ্ঞানী চৌধুরী আর তার ছেলে কুন্দন চৌধুরী, তাদের মুখ থেকে সত্যি বের করুন। আপনি ওদের নাম বলছেন? পুরো গ্রাম জানে যে জ্ঞানী চৌধুরী আর তার ছেলে কুন্দন চৌধুরী
ভোটে আপনাকেই সমর্থন করেছিল। সমর্থন আমাকে এখানকার জনগণ দিয়েছে, যারা আমাকে ভোট দিয়েছে। রাজনীতিতে মানুষ প্রার্থীকে নয়, নিজের স্বার্থকে সমর্থন জানায়। আর তাছাড়া এই বিকাশের সঙ্গে আমার কোনো পার্সোনাল শত্রুতা ছিল না। যে সিট থেকে আমি দাঁড়িয়েছিলাম সেই সিট থেকে ওর বউকে দাঁড় করিয়েছিল। আচ্ছা, একটা কথা ধরেই নেওয়া যাক যে বিকাশের স্টিং অপারেশন আমিই করিয়েছি। সেটা কি ঘরে জমিয়ে রাখার জন্য? আমি ইলেকশনে সেটা ব্যবহার করতেই পারতাম, আরো অনেক বেশি ভোটে জিততে পারতাম। শুধু 13টা ভোট। 1 বছর হয়ে গেছে ইলেকশন হয়েছে, আর 1 বছর পরে এই কথাটা রটিয়ে কেউ আমাকে বেকার এই খুনের দায়ে ফাঁসাতে চাইছে। কিন্তু মুশকিল হলো, সে খুব ঠান্ডা মাথায় আপনাদের বিপথে চালনা করছে, যাতে আপনারা চক্কর কাটতে থাকেন আর আসল অপরাধী অধরা থাকবে। স্যার, পলিটিক্যাল মার্ডার স্যার। আর এই পলিটিক্যাল মার্ডারে না জানি কত লোক তাদের স্বার্থে রুটি সেঁকছে, যার মধ্যে জ্ঞানী আর কুন্দনও রয়েছে। বাবা, আমার ভয় লাগছে। শেষমেশ না এরা আমাদের হাড়িকাঠে ঝুলিয়ে রাখে। দেখ, আমরা যেহেতু কিছু করিনি, তাই আমাদের চিন্তা করবার কিছু নেই। তুই টেনশন করিস না। সব কটাই বোড়ে চাল, অন্য কেউ চালছে, প্রত্যেকে প্রোটেক্টেড। কিন্তু স্যার, এটা বুঝতে পারছি না, যখন একজন পাকা খেলোয়াড় এত ভালো প্ল্যান করেছিল, তাহলে বিকাশের মার্ডারটাকে ফুল প্রুফ অ্যাক্সিডেন্টের কেস কেন বানানো হলো না? কেন গলা টেপার চিহ্ন রাখা হলো, যাতে সহজে মার্ডারের সন্দেহটা উঠে আসে? এত নিখুঁত প্ল্যান করার পরেও এই ভুলটা কেউ তো করবে না। গলায় আঙুলের দাগটাও আমার মনে হয় একটা চাল। আগে এটা জানতে হবে যে দাবার পরবর্তী চালটা কি। হ্যালো, এসব হচ্ছেটা কি? এই ছবি আর এসব, আর এতে আমার নাম তোলা হচ্ছে। তো তুমি ভাবছো সব আমি করিয়েছি? তুমি করনি তো আর কে করেছে? মাটি খুঁড়ে কেঁচো বার করতে গেলে তো আমিও বিপদে পড়বো মনীষা। আমি কি করে জানবো? কে বলতে পারে তুমি আমাকে ফাঁসাচ্ছ আর আর নিজেকে সেভ করছো? না মনীষা, কোনো তৃতীয় ব্যক্তি আছে যে নিজে বাঁচার জন্য আমাদের বিপদে ফেলার চেষ্টা করছে। একটা কথা মাথায় রাখো দীপিকা, যদি আমাকে ডুবতে হয় তাহলে তোমাকে নিয়ে ডুববো। বুঝতে পেরেছো কথাটা? এবার সময় এসে গেছে অজয় কানোজিয়া আর সাগর ভাটকে সামনে নিয়ে আসার। এবার ওরা বলবে। যদি সত্যি সরিতার মাধ্যমে বিকাশের খুনের ব্যাপারটা জানতে চাও, তাহলে লোক অধিকার দলের দীপিকা রায়কে জিজ্ঞাসাবাদ করো, যে নির্বাচনে সরিতার নামটা প্রার্থী হিসেবে দিয়েছিল আপনার শুভাকাঙ্ক্ষী নরেশ, জগনপুর টাইমস। এবার এই আমাদের সাহায্য করছে। সাহায্যের তো বন্যা বয়ে যাচ্ছে স্যার। অজয় আর সাগরের অ্যাড্রেসটাও কেউ হাতে তুলে দিয়ে গেল। স্যার, এরকম মনে হচ্ছে বিকাশের মার্ডার কেসটা আমরা ইনভেস্টিগেট করছি না, আমাদেরকে দিয়ে সব করানো হচ্ছে। এটা পুরোটা একটা সেটআপ, সব কিছু একটা সেটআপের অংশ। তুমি কি একটা অন্য দৃষ্টিকোণ থেকে তোমার যেটা যুক্তিযুক্ত বলে মনে হয় যে এই সেটআপের মধ্যে কোথায় ভেসে আছি আর ভুলটা কোথায় হচ্ছে? আপনি কি সত্যি এই কেসটার শেষ দেখতে চান ইন্সপেক্টর? বিকাশ শুধু আমাদের পার্টির সদস্যই ছিল না, বরং একজন অ্যাক্টিভ সাপোর্টার ছিল আমাদের পার্টির। সরিতা পার্টি তোমার সঙ্গে আছে, আমি তোমার সঙ্গে আছি। আমরা বিকাশের খুনিকে সাজা দেবই, বাঁচতে পারবে না ও। ভরসা করো আমার উপর। হ্যাঁ, আমরা এই কেসটার শেষ দেখতে চাইছিলাম, কেননা আমরা জানতাম যে যেটা দেখছি সেটা আসলে সবটা। কিভাবে স্যার? বলরামগড়ে আমার সাকরেতকে কেউ একটা ফোন করে যে এই অজয় কানোজিয়া আর সাগর ভাট বলরামগড়ের কিষান লজে রয়েছে। আরও একবার আমাদের তদন্তকে বিভ্রান্ত করা হচ্ছে, আমাদের খবর পাঠানো হচ্ছে।
তুলে নাও ওদের দুজনকে। আমি ততক্ষণে এডিটর নরেশের সঙ্গে কথা বলছি। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.